उत्तर पूर्व भारतेर गुरुत्वपूर्ण शैलशहर शिलং बराबरই पर्यटकদের কাছে খুবই জনপ্রিয়। ব্রিটিশরা তাদের মাতৃভূমির সঙ্গে শিলংয়ের আবহাওয়ার অনেকটা মিল খুঁজে পাওয়ায় শিলংয়ের নাম দিয়েছিল স্কটল্যান্ড অব দ্য ইস্ট। পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত এই শৈলশহরটি বর্তমানে মেঘালয়ের রাজধানী। অতীতে অবিভক্ত আসামের রাজধানীও ছিল এই শিলং। 1972 সালে আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয় রাজ্য গঠিত হওয়ার পর আসামের রাজধানী স্থানান্তরিত করা হয় গুয়াহাটির নিকটবর্তী দিসপুরে। মেঘালয় ভ্রমণে আসা প্রায় বেশিরভাগ পর্যটকই প্রথমেই ঘুরে দেখেন এই শিলং শহরটি। আমরাও আমাদের মেঘালয় ট্যুরের শুরুটা করেছিলাম শিলং ভ্রমণ দিয়ে। প্রথমেই দেখে নিন মেঘালয়ের রাজধানী শিলংয়ে আমরা পৌঁছালাম কিভাবে। শিলং সরাসরি রেলপথে যুক্ত নয়। শিলংয়ের নিকটবর্তী স্টেশন আসামের গুয়াহাটি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে গুয়াহাটি আসার ট্রেন পাওয়া যায়। আমরা ধরেছিলাম হাওড়া থেকে বিকেল 4:05 ছাড়া 12345 সরাইঘাট এক্সপ্রেস, যা পরের দিন নির্ধারিত সময় 10:05 পৌঁছে দিয়েছিল গুয়াহাটি। এছাড়াও কলকাতা থেকে গুয়াহাটি আসার আরও বেশ কিছু ট্রেন রয়েছে। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায় পল্টন বাজার থেকে। তাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট দিয়ে না বেরিয়ে বেরোতে হবে 6 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট গেট দিয়ে। স্টেশন থেকে বেরিয়ে একটু সামনে এগোলেই দেখতে পাবেন শেয়ার গাড়ি স্ট্যান্ড। এখানে পল্টন বাজার থেকে শিলং যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে, শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি দুটোই পাওয়া যাবে। তো দেখুন এখানে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই বাঁ দিকে দেখবেন এখানে সব ছোটো গাড়ি স্ট্যান্ড আছে। এখানে দেখুন ছোট গাড়ির এগুলো শেয়ারিং অপশান আছে। এগুলো হচ্ছে আপনার 500 টাকা করে পড়ছে। তো এখানে আমরা ছোট গাড়ি একটা শেয়ারে নিয়ে নিয়েছি। এখানে এই সুইফট ডিজায়ার গাড়িগুলো নিচ্ছে 500 টাকা করে শেয়ারে। আর যদি সুমোতে যেতে চান সুমোও পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আপনার 300 টাকা করে পড়বে, সেটা একটু সামনে গিয়ে পাওয়া যাবে। এছাড়াও এখানে কিন্তু বাস আছে। তো বাস কিন্তু খুব বেশি নেই, সকালবেলা একটা কি দুটো বাস আছে। আপনার নাম কি দাদা? মদন সোনার। আপনার ফোন নাম্বারটা বলুন। 8822993426। আপনারা সবসময় এখানেই থাকেন? শেয়ারে যায় না 500 টাকা করে। আর এই গাড়ি যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 2000 টাকার মতো। গুয়াহাটি শহরের মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল শিলংয়ের দিকে। আমাদের গাড়ির ড্রাইভার জানালেন এখন যে রাস্তার উপর দিয়ে আমরা চলেছি তার বাঁ দিকটা আসামে আর ডান দিকটা মেঘালয়ের মধ্যে পড়ে। বেশ কিছুটা রাস্তা নাকি এরকমই আছে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 100 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। এরপর আমাদের গাড়ি দাঁড়ালো ব্রেকফাস্ট করার জন্য। বেশ বড় ধাবা, এখানে খাসি ডিশও পাওয়া যায়। আমরা নিয়েছিলাম আলু পরোটা। এখানকার রাস্তা বেশ চওড়া। পাহাড়ি এলাকায় এত চওড়া রাস্তা সচরাচর দেখতে পাওয়া যায় না। শিলংয়ে পৌঁছানোর পর গাড়ি আমাদের নামিয়ে দিল পুলিশ বাজারে। শিলংয়ের প্রাণকেন্দ্র হলো এই পুলিশ বাজার। দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট মিলে জমজমাট জায়গা। আমাদের আগের থেকে হোটেল বুকিং ছিল না, তাই কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর রুম নিলাম হোটেল লিটল ক্যাসল ইনে। রুমটা খুব বেশি বড় নয়, তবে সুন্দর করে সাজানো। তো এই হচ্ছে আমাদের রুম হোটেল লিটল ক্যাসল ইনের। এখানে একটা ডবল বেড দেওয়া আছে, এখানে 3 জন শোয়া যাবে। আর এখানটায় দেখুন একটা আয়না দেওয়া আছে, নিচে একটা ছোট্ট টেবিল মতো আছে, আর এ পাশটা একটা সোফা আছে। এখানে আছে টিভির নিচে ছোট্ট একটা ফ্রিজ আছে।
আর এখানে একটা আলমারি আছে, এখানে আপনার ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এখানে সব ব্যাগপত্র রাখা যাবে। আর এই হলো বাথরুম। দেখুন বাথরুমে গিজার লাগানো আছে। বাথরুমটা ছোট্ট, তবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা বেসিন দেওয়া আছে, বাথরুমে একটা আয়না দেওয়া আছে। এই হচ্ছে টোটাল রুম। শিলংয়ে কিন্তু হোটেল বেশ কস্টলি, তো অনেক খোঁজাখুঁজি করে এই হোটেলটা পেলাম। তো বেশিরভাগ হোটেলে রেট হচ্ছে আপনার 2200-2400 এরকম রেট আছে। তো আমরা যেহেতু 4 দিন থাকবো, তো একটু কম রেঞ্জের মধ্যে হোটেল চাইছিলাম। তো এই রুমটা ওনারা 2000 টাকা চাইছিলেন, তো আমি 4 দিন থাকবো বলে একটু বার্গেনিং করলাম, তখন শেষ পর্যন্ত 1600 টাকা এটা রাজি হয়েছেন। তো সিজন ওয়াইজ রেট কিন্তু ওঠানামা করে, তো আপনারা যখন আসবেন হোটেলে ফোন করে রেটটা জেনে নেবেন, বা যদি সরাসরি এখানে আসেন তাহলে এসে বার্গেনিং করে যেরকম রেট করতে পারবেন আর কি। শিলংয়ে থাকার জন্য আছে ভারত সেবাশ্রম সংঘ। আমরা গেছিলাম, তবে রুম খালি পাইনি। 1 মাস আগের থেকে ফোন করে রুম বুকিং করা যায়। নম্বর দিয়ে দিলাম। আপনারা এখানে থাকতে চাইলে আগের থেকে ফোন করে ঘর বুকিং করে নেবেন। এরপর একটু ফ্রেশ হয়ে এলাম হোটেল সুরুচিতে লাঞ্চ করার জন্য। শিলংয়ে পুলিশ বাজারের সামনে আছে সুরুচি হোটেল। বাঙালি খাবারের জন্য এই হোটেলের বেশ সুনাম আছে। এখানে এতটাই ভিড় থাকে, অনেক সময় লাইন দিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে প্রায় সব সময়ই ভিড় থাকে, তাই এই হোটেলে খেতে চাইলে একটু অপেক্ষা করতে হতে পারে। এখানে থালি সিস্টেম নেই, যা যা খাবেন আলাদা আলাদাভাবে অর্ডার করতে হবে। খাবারের টেস্ট ভালো, দামও রিজনেবল। লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা ঘুরে বেড়ালাম পুলিশ বাজারে। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড নিয়ে বসে থাকে দোকানিরা। কিছু কিছু খাবার টেস্টও করে নিলাম। তো আজকে আমরা ঘুরে দেখবো এই শিলং শহরটা। তো এখানে শিলং ঘোরার জন্য এখানে ট্যাক্সি পাওয়া যায়। শিলং সেন্টার পয়েন্টের পাশেই ট্যাক্সি স্ট্যান্ড আছে। এখান থেকে এই ছোট গাড়িগুলোর ভাড়া বলছে 2000 টাকা করে। তবে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো শিলং শহরটা খুব সস্তায়, সেটা হচ্ছে মেঘালয় ট্যুরিজমের বাসে করে। তো গতকালই আমরা বাসটা বুকিং করেছিলাম, তো আজকে এখন ওখানেই যাব। সকাল 8:15 সময় টাইম দিয়েছে আমাদের। এবারের মেঘালয় ট্যুরটা আমরা করেছিলাম খুব কম খরচে মেঘালয় ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাসে করে। প্রথম দিন শিলং, দ্বিতীয় দিন চেরাপুঞ্জি ও তৃতীয় দিন ডাউকি ও মাউলিলং। এই ছিল আমাদের ভ্রমণসূচি। পুলিশ বাজার থেকে পায়ে হাঁটা দূরত্বে আছে মেঘালয় ট্যুরিজমের অফিস। তবে রাস্তাটা জানা না থাকলে খুঁজে পেতে একটু সমস্যা হয়, তাই রাস্তাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এমটিডিসির অফিস খুঁজে পেতে সমস্যা না হয়। এটা হচ্ছে শিলংয়ের সেন্টার পয়েন্ট। এখান থেকে এই যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে, এটা দিয়ে গেলে ভারত সেবাশ্রম পড়বে। ওখান থেকে আবার রাস্তাটা দেখাবো। এই মেঘালয় ট্যুরিজম অফিসটা শিলং সেন্টার পয়েন্ট অর্থাৎ পুলিশ বাজার থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আছে। আপনারা যখনই শিলং বেড়াতে আসবেন, যেদিন এখানে শিলংয়ে এসে পৌঁছাবেন, ওই দিনই যে অফিসে বুকিং করে নেবেন বাসের, কারণ বাস লিমিটেড, তাই সিট আগের থেকে বুকিং করে নেওয়াই ভালো। তো এই দেখুন, এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘ থেকে আরও একটু সামনের দিকে যেতে হবে এই রোড ধরে। তো এখানে যেতে যেতে একবার চা খেয়ে নিচ্ছি। আর এখানে এই দোকানটাতে রুটি তরকারি পাওয়া যাচ্ছে 25 টাকা করে প্লেট। এই সামনে দেখতে পাচ্ছেন শিলং ডিস্ট্রিক্ট জেল। এখান থেকে দেখবেন একটা রাস্তা জেলের দেওয়াল বরাবর চলে গেছে, এটা দিয়ে যাবেন না, তার পাশে একটা রাস্তা নিচে নেমে গেছে, এই রাস্তাটা, এটা দিয়ে যেতে হবে। এরপর পুলিশ বাজার থেকে যখন আমরা আসবেন, তখন নামার সময় খুব একটা অসুবিধা হবে না, পুরোটাই ডাউন আছে। নিচে নামার পর পাবেন একটা 3 মাথার মোড়, এখান থেকে সামনের দিকে যেতে হবে। এখানে দেখুন পড়বে মাতৃমন্দির। মাতৃমন্দির থেকে এই সামনে মেঘালয় ট্যুরিজমের উল্টো দিকে আছে এই পোস্ট অফিস। আর এই দেখুন, এই হচ্ছে অফিস, মেঘালয় ট্যুরিজমের অফিস। বাসে করে খুব কম খরচে মেঘালয় ঘুরে দেখানোর ব্যবস্থা আছে, তবে ট্যুরের বুকিং এই অফিসে এসেই করতে হয়। এখনও পর্যন্ত অনলাইন বুকিং সিস্টেম চালু হয়নি।
তো আমরা এখন চলে এসেছি মেঘালয় ট্যুরিজমের অফিসে। এখান থেকেই বাসগুলো ছাড়বে। এই দেখুন পেছনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শিলং লোকাল সাইট সিইংয়ের বাস। এই বাসের বুকিংয়ের ব্যাপারে একটা কথা বলে দিই, আপনারা যেদিনই শিলংয়ে এসে পৌঁছাবেন সেদিনই এসে কিন্তু এই বাসের বুকিং করে নেবেন। অফিস খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো এখানে বাস তো লিমিটেড 2টো করে বাস আছে প্রত্যেকটা জায়গার জন্য, তাই বাসের সিট ফুল হয়ে গেলে কিন্তু আর পাবেন না। তো আপনারা যেদিনই শিলং আসবেন এসে আপনাদের পুরো ট্যুর প্ল্যানটা এখানে কিন্তু এসে বুকিং করে নেবেন। প্রতিদিন 3টি ট্যুর করানো হয়। আমাদের প্রথম দিনের ট্যুর ছিল শিলংয়ের। বাসে একজন করে গাইড ছিলেন, যিনি প্রতিটি স্পটে নামার আগে জায়গাটা সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিচ্ছিলেন। শিলং ট্যুরের দিন সঙ্গে অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ড বা যে কোনো একটা আইডি কার্ড রাখবেন। গাড়ি ছাড়ার মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আজকের আমাদের প্রথম পয়েন্ট। এটা হচ্ছে ওয়ার্ডস লেক। এখানে আমাদের জন্য সময় দিয়েছে 20 মিনিট। দেখুন এটা হচ্ছে ওয়ার্ডস লেক বাইরে থেকে। ওয়ার্ডস লেকে প্রবেশের জন্য টিকিট লাগে 20 টাকা করে। বাচ্চাদের ও সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 10 টাকা। প্রতি মঙ্গলবার এই লেক বন্ধ থাকে। শহরের কেন্দ্রস্থলে এই সুন্দর লেকটি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে। (1894) সালে এই লেকের নির্মাণ করান কর্নেল হপকিন্স। তবে এই লেক তৈরির পরিকল্পনা করেন তৎকালীন আসামের চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ড। তারই নাম অনুসারে লেকের নামকরণ। সকালবেলায় অনেক স্থানীয় মানুষদের দেখলাম এখানে মর্নিং ওয়াকে এসেছেন। লেকের পাড় বরাবর বসার জন্য বেঞ্চও দেওয়া আছে। চারিপাশ সবুজ গাছপালা ও ফুল গাছ দিয়ে সাজানো এই ওয়ার্ডস লেকটা বেশ ভালো লাগবে। সকাল সকাল একটা সুন্দর মর্নিং ওয়াক সেরে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য লেডি হায়দারি পার্কে। এখানেও টিকিটের মূল্য বড়দের 20 টাকা ও বাচ্চাদের 10 টাকা করে। তা আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট লেডি হায়দারি পার্কে। তো এখানে ছোট্ট একটা পার্ক, আর পার্ক সংলগ্ন একটা মিনি জুও আছে, কিন্তু এখন ওখানে কাজ চলছে বলে জুটা বন্ধ আছে। এখানে আলাদা করে দেখার কিছুই নেই। একদিকে বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন পার্ক আছে ও একপাশে চেস খেলার জন্য কিছু টেবিল বসানো আছে। আমাদের পরের গন্তব্য ছিল শিলংয়ের ক্যাথিড্রাল চার্চ। আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট সেন্ট ক্যাথিড্রাল চার্চে। এই চার্চটা হচ্ছে নর্থ ইস্টের সবথেকে বড় চার্চ। ভেতরটা খুব সুন্দর, ভেতরে ঘুরে এলাম। ভেতরে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তো আপনারা যখন আসবেন এই চার্চটা অবশ্যই ভিজিট করবেন, ভালো লাগবে। শিলং পাহাড়ে প্রথম মিশনারিরা আসেন জার্মানি থেকে। 1913 সালে এই স্থানে ক্যাথলিক মিশনারি চার্চ তৈরি করেন, তবে সেই স্ট্রাকচার ছিল কাঠের। 1936 সালে আগুন লেগে সেই চার্চটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই চার্চের নির্মাণ করা হয়। 2011 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী মেঘালয়ের প্রায় 75% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। চার্চ থেকে চারিপাশের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এরপর শহরের ভিড় ছাড়িয়ে আমাদের বাস ছুটে চলল শিলং পিকের দিকে। শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত শিলংয়ের উচ্চতম স্থান এই শিলং পিক। উচ্চতা 6433 ফুট। এই জায়গা ভারতীয় বায়ুসেনা দ্বারা সংরক্ষিত, তাই এখানে অন্য একটা গাড়িতে করে যেতে হবে। বাসের মধ্যে আমাদের এন্ট্রি ও গাড়ির টিকিট কেটে নেওয়া হলো। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে শিলং সিটি ভিউ পয়েন্ট। এখানে শিলং পিক আছে। শিলং পিক থেকে শিলং সিটির খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই ভিউ পয়েন্টে যেতে হলে কিন্তু আরেকটা ছোট গাড়ি করতে হবে। এই জায়গাটা অ্যাকচুয়ালি এয়ারফোর্সের আন্ডারে আছে, ওই জন্য এখানে ট্যুরিস্ট ভেহিকেলদের অ্যালাউ করা হয় না। তো এখানে ছোট ছোট গাড়ি আছে। এই ছোট গাড়িতে 50 টাকা করে নিচ্ছে। তো সেই গাড়ি করে আমরা উপরে এখন যাব ভিউ পয়েন্টে। আর এখানে কিন্তু আইডি কার্ড লাগে, ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা আইডি কার্ড সঙ্গে রাখবেন। এখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছিল।
এখানকার আনারস, প্লাম ও পিচ খুবই মিষ্টি। এখানে দুটো ওয়াচ টাওয়ার আছে, যেখানে চেপে চারিপাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। শিলং পিক জায়গাটাও বেশ সুন্দর। এখান থেকে শিলং শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তাই এই জায়গাকে শিলং সিটি ভিউ পয়েন্টও বলা হয়। একটা টাওয়ারে বাইনাকুলার দিয়ে দেখারও ব্যবস্থা আছে, খরচ পড়ে 20 টাকা করে। দূরবীন দিয়ে উমিয়াম লেক ও গল্ফ কোর্সটি ভালোভাবে দেখা যায়। এখানে ট্র্যাডিশনাল খাসি ড্রেস পরে ফটোও তুলতে পারবেন। খরচ পড়বে বড়দের 100 টাকা ও বাচ্চাদের 50 টাকা করে। এখানে আমাদের সময় দিয়েছিল 1 ঘন্টা। সেদিন আবহাওয়া ছিল মনোরম, তাই এখানে সময় কাটাতে খুব ভালো লাগছিল। গাড়ির খরচ পড়ে আসা যাওয়া মিলিয়ে 50 টাকা করে। একটা গাড়িতে 4 জন করে বসা যায়। এরপর আমরা চলে এলাম এলিফ্যান্ট ফলসে। এখানে প্রবেশ মূল্য লাগলো 100 টাকা করে। প্রথম ফলসটা ওপর থেকেই দেখা যায় ও বাকি দুটো স্টেপ দেখতে নিচে নামতে হয়। ফলসের সেকেন্ড এবং থার্ড স্টেপটা দেখতে নিচে যেতে হবে, এটা দিয়ে রাস্তা করা আছে। কিছু সিঁড়ি নামার পর নিচে এখানে দেখতে পেলাম সেকেন্ড স্টেপটা, দেখুন। এই জল নিচে নেমে সৃষ্টি করেছে তৃতীয় ধাপটির। আর এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের থার্ড স্টেপ। আমরা একেবারে নিচে চলে এসেছি। দুর্দান্ত জায়গাটা দেখুন, কি সুন্দর লাগছে। আর এখন বৃষ্টি হওয়ার কারণে জল প্রচুর আছে। এই ফলসের সামনে হাতির আকৃতির এক বিশালাকার পাথর ছিল, যেটা একজন ইংরেজ প্রত্যক্ষ করেছিলেন এবং এই ফলসের নাম দিয়েছিলেন এলিফ্যান্ট ফলস। 1897 সালের এক ভূমিকম্পে সেই পাথর ধ্বংস হয়ে যায়। বেশ কিছুক্ষণ আমরা ফলসের সৌন্দর্য উপভোগ করে উপরে উঠে আসি। আমাদের লাঞ্চ করার জন্য এখানে সময় দেওয়া হয়েছিল। এখানে এলিফ্যান্ট ফলসের সামনে বেশ কিছু দোকানপাটও আছে, তো এখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য সময়ও দিয়েছে। তো আমরা ভেতরে এখানে দোকান আছে, এখানে খাওয়া দাওয়া করে নেব। ভেতরে কি পাওয়া যাচ্ছে আপনারা দেখাচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। দেখুন, ভেজ থালি হচ্ছে 160 টাকা, এগ থালি 180 টাকা, চিকেন থালি 200 টাকা। তো এখানে দেখুন আমরা নিয়েছি চিকেন থালি, এটা নিয়েছে 200 টাকা। এখানে ভাত আছে, আলু ভাজা, একটা সবজি, ডাল আর চিকেন। খাওয়া দাওয়া সেরে এখানকার হ্যান্ডিক্রাফটের দোকানগুলোও একটু ঘুরে দেখে নিলাম। আমাদের পরের গন্তব্য ছিল উমিয়াম লেক। তো এখন আমরা চলে এসেছি উমিয়াম লেকে। তো এটা উমিয়াম লেক ভিউ পয়েন্ট। নিচে গেলে লেকের পাশে যাওয়া যায়, এক রাস্তা ছিল, কিন্তু এখন কনস্ট্রাকশনে কাজ চলছে বলে এখান থেকে বড় গাড়িগুলো যাচ্ছে না। চারিপাশ পাহাড় দিয়ে ঘেরা উমিয়াম লেকটাও খুব সুন্দর। স্থানীয়রা এই লেককে বারাপানিও বলে থাকেন। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের জন্য উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এই ড্যাম তৈরি করা হয়। এই লেক গুয়াহাটি শিলং রাস্তাতেই পড়ে, তাই গুয়াহাটি থেকে আসা যাওয়ার পথে এই লেক দেখে নেওয়া যায়। এরপর আমরা দেখে নিলাম শিলং গল্ফ কোর্স। এই মুহূর্তে চলে এসেছি শিলং গল্ফ কোর্সে। এখানে প্রবেশের জন্য টিকিট লাগলো 50 টাকা করে। আর এই গল্ফ কোর্সটি হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট গল্ফ কোর্স।
পাইন গাছ দিয়ে ঘেরা সবুজ ঘাসের কার্পেটে মোড়া এই সুন্দর গল্ফ কোর্স শান্ত নিরিবিলি পরিবেশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। 1898 সালে 9টি হোল নিয়ে গড়ে ওঠা এই গল্ফ কোর্স পরবর্তীকালে 1924-এ 18টি হোলে রূপান্তরিত করা হয়। গল্ফ কোর্সে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো। এর পরের স্পট হচ্ছে স্টেট মিউজিয়াম এবং এটাই হচ্ছে আজকে আমাদের ট্যুরের শেষ জায়গা। উইলিয়ামসন সাংমা মিউজিয়াম বা মেঘালয় স্টেট মিউজিয়ামে প্রবেশের জন্য টিকিট লাগলো 5 টাকা করে। মিউজিয়ামে নর্থ ইস্ট ও মেঘালয়ের জীবনযাত্রা, কালচার, পোশাক পরিচ্ছদ, মডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এর আগে আসাম ট্যুরের সময় গুয়াহাটিতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আমরা এই ধরনের মডেল দেখেছিলাম। উপজাতি অধ্যুষিত মেঘালয়ে খাসিরা হল বৃহত্তম জনগোষ্ঠী। এরপরে গারো ও জয়ন্তিয়া জনগোষ্ঠীর বসবাস। এরা ব্রিটিশদের কাছে পার্বত্য উপজাতি নামে পরিচিত ছিল। মিউজিয়ামটি ঘুরে দেখতে বেশ ভালোই লাগলো। আমাদের শিলং সিটি ট্যুর আজকের মতো এখানেই শেষ হলো। বাস আমাদের শিলং পুলিশ বাজারে নামিয়ে দিল। এটা একটা ভালো ব্যাপার, খুব একটা বেশি হাঁটতে হবে না, সামনেই হোটেল আছে। পরের দিন আবারও এমটিডিসির বাসে করে আমরা ঘুরে দেখেছিলাম চেরাপুঞ্জি। সেই ভিডিও নিয়ে আসবো পরের পর্বে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।